আজকের যে অডিও স্টোরিতে আমি আপনাদের যে গল্পটা শোনাবো, সেই গল্পটা ভালোবাসার গল্প। ভালোবাসা পরকীয়া না পরকীয়া ভালোবাসা, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো আমি গণেশ আছি আপনাদের সাথে। সরাসরি গল্পেতে যাওয়া যাক। কোনো সমস্যা ছিল না, দিব্যি শান্তিতে ছিলাম। সমস্যা বাঁধলো দিশা। আমাদের পত্রিকার অফিসে সবে ঢুকেছে। ওর দিকে তাকালেই বুকের মধ্যে কেমন কুড়কুড় করে ওঠে। ইচ্ছে হয় নানা অচেলায় ওর সঙ্গে কথা বলি, একসঙ্গে চা খাই, রাস্তায় ঘুরে বেড়াই। তার সুযোগও এসে গেল একদিন। অফিসের একটা কাজে দিশাকে ডেকে পাঠালাম। দিশা হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, বসুন। দিশা আমার সামনে বসলো। জানতে চাইলাম, চা খাবেন? দিশা বলল, না। আমি বললাম, কফি, হরলিক্স? দিশা হেসে বলল, না। এবার আমি জানতে চাইলাম, আপনি কি নারী স্বাধীনতায় বিশ্বাসী? দিশা তখন জোর গলায় বলল, অবশ্যই। পুরুষের স্বাধীনতায়? পুরুষের আবার কিসের স্বাধীনতা? পুরুষেরা তো এমনিতেই স্বাধীন। মোটেও না, পুরুষেরা নারীদের চেয়েও পরাধীন। এই আমার কথাটাই ভাবুন না। বাড়িতে আমার মা আছে, স্ত্রীও আছে। তাদের অমতে কোনো কাজই করতে পারি না। তারা যা বলবে তাই আমাকে শুনতে হবে। না শুনলে অশান্তি। আমি কাউকে এখন ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারবো না। আমার স্ত্রী বা মা যদি কথাটা জানতে পারে, তাহলে আমার পুরো দফা রফা। দিশা হেসে বলল, জানতে পারবে কেন? আমিও হেসে তখন বললাম, কি করে যে জানে সেটাই বলতে পারবো না। এরকম কি কখনো হয়েছে? হয়নি, তবে হতে কতক্ষণ। কারণ পুরুষের মন ভালোবাসার ব্যাপারে তো বড়ই চঞ্চল। কখন যে কাকে ভালোবেসে ফেলবে তার ঠিক নেই। বলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এবার কাজের কথায় আসি। সামনের রবিবারে একটা কভার স্টোরি বানাতে হবে। বিষয় নারী স্বাধীনতা। আপনাকে এ নিয়ে ৩,৫০০ শব্দের মধ্যে একটা লেখা তৈরি করতে হবে। পারবেন তো? দিশা দৃঢ়তার সঙ্গে বলল, পারবো। আমি তা শুনে বললাম, তবে একটা কথা মনে রাখবেন, লেখা যেন সহজ আর সরল হয়। পাঠকেরা যেন পড়তে পারে আর বুঝতে পারে। আচ্ছা, তাহলে আজকেই লেখা শুরু করে দিন। পরশুদিন লেখাটা চাই। এত তাড়াতাড়ি? হ্যাঁ, চেষ্টা করব। বলে দিশা চলে গেল। এ কি হলো আমার? এরকম তো হওয়ার কথা নয়। ঘরে আমার সতীসাধ্যী স্ত্রী আছে। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তবু কেন আমার এই মতিভ্রম? কেন দিশাকে ভুলতে পারছি না? অফিসের কাজে আমার এই বেসামাল অবস্থা গোপন রেখে কাজ করতে লাগলাম। তবে মনের মধ্যে তখন রবীন্দ্রনাথ আর জীবনানন্দের প্রেমের কবিতা ঘুরে ঘুরে আসতে লাগলো। কেন আসতে লাগলো তা জানি না। তারপর মনে হলো একটা কবিতা লিখি, কিন্তু আমি কোনোদিন কবিতা লিখিনি। কি করে কবিতা লেখা হয় তাও জানি না। যদি জানতাম একটা প্রেমের কবিতা লিখেই ফেলতাম, কিন্তু তা সম্ভব নয়। আমি গদ্য লিখি। সমস্যা হলো, আমি আমার কাগজে যে ধরনের গদ্য লিখি তা দিয়ে আজ যায় প্রেম করা যায় না। প্রেম করার জন্য যে ধরনের নরম নরম গদ্য লেখা হয় তা লিখতে আমি জানি না। যদি জানা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। আমি এখনই তা লিখে ফেলতাম, লিখে দিশার হাতে তুলে দিতাম। না, সেটা করা উচিত হতো না। আমাকে নির্লজ্জ ভাবতো। শুধু তাই নয়, সেই লেখাটা নিয়ে যদি সম্পাদকদের হাতে তুলে দিত, দিয়ে আমার বিরুদ্ধে নালিশ করতো, আমার বিরুদ্ধে যা নয় তাই বলতো, সম্পাদক তখন হয়তো আমাকে ডেকে পাঠাতেন, দিশার কাছে ক্ষমা চাইতে বলতেন। আমার বেজ্জতির শেষ থাকতো না। তারপর আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হতো। রবিবারের পাতা থেকে আমাকে সরিয়ে অন্য কোনো দপ্তরে দিয়ে দিত। তারপরে এই অফিস আমার পক্ষে কাজ করাই সমস্যা হয়ে উঠতো। অতএব কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। যেমন আছি তেমনই থাকা ভালো। কিন্তু মনকে সংযত রাখা তো খুবই মুশকিল। দিশাকে মন থেকে সরাতেই পারছি না। অফিস থেকে বাড়ি ফিরলাম।
জামা প্যান্ট ছেড়ে সবে বসলাম। তারপর হাত মুখ ধুয়ে টিভির সামনে এসে বসতেই হঠাৎ ভুল সুরে গাইতে লাগলাম, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সঙ্গে সঙ্গে বউ ছুটে এলো, মা ছুটে এলো। বউ অবাক হয়ে জানতে চাইলো, কি ব্যাপার, পাড়ার রবীন্দ্রনাথ? মা জানতে চাইলো, দিনেশ, এত খুশি কি ব্যাপার, মাইনে বেড়েছে? বউ জানতে চাইলো, তুমি কারোর প্রেমে পড়োনি তো? মা জানতে চাইলো, কি হয়েছে সত্যি করে বল। বৌমা যা বলছে তা সত্যি না তো? বউ বলল, মানুষ আনন্দে গান গায়, তোমার কিসের এত আনন্দ? মা বলল, মানুষ দুঃখেও গান গায়, তোর কিসের এত দুঃখ? আমি এবার বলতে গেলাম, তোমরা যা ভাবছো মোটেও তা নয় আসলে। বউ জানতে চাইলো, আসলে কি? তোমার জ্বর হয়নি তো? জ্বর হলেও মানুষ গান গায়, আমার কাকার জ্বর হলেই গান গাইতো। মা বলল, বৌমা, থার্মোমিটারটা নিয়ে এসো তো। বউ সঙ্গে সঙ্গে থার্মোমিটারটা নিয়ে এলো, এসে আমাকে বলল, হা করো, মুখে থার্মোমিটার দেবো। আমি বললাম, তোমরা কি পাগলামি করছো, আমার কিচ্ছু হয়নি। মা বলল, হয়েছে, তুই বুঝতে পারছিস না, তুই হা কর, দেখবো কত জ্বর হয়েছে। আমি বললাম, দেখতে হবে না, আমার কিছুই হয়নি। ও বলল, হয়নি বললেও শুনবো না, তোমার কিছু একটা হয়েছে, লক্ষণ ভালো ঠেকছে না, তোমার মুখে কিন্তু একটা প্রেমের ভাব ফুটে উঠছে। বলে মাকে জানতে চাইলো, আপনার কি মনে হয় মা? মা বলল, আমি কিছু বুঝতে পারছি না, তোমার শ্বশুর 3 বছর হলো মারা গেছে, আমি কোনোদিন তোমার শ্বশুরকে প্রেমে পড়তে দেখিনি, আমি ছিলামই তার ধ্যান জ্ঞান। বলে, প্রেমে পড়লে পুরুষের মুখের ভাব কিরকম হয় তা বলতে পারবো না। বউ বলল, আমি বলতে পারবো। এর আগে একটা ছেলে আমার প্রেমে পড়েছিল, সে আমাকে নিয়ে গুচ্ছের কবিতা লিখতো, আমাকে শোনাতো, আমি কিছু বুঝতাম না, তবে তার মুখে কিরকম একটা ভাব ফুটে উঠতো। সেম আজকে আপনার ছেলের মুখেও সেরকম দেখছি। আমি এবার শান্ত গলায় জানতে চাইলাম, তুমি তাকে বিয়ে করলে না কেন? বউ বলল, সারা জীবন কবিতা শুনতে হবে এই ভয় তাকে ছেড়ে দিলাম। হুম, কি ভয়ঙ্কর দিন গেছে আমার, সেসব ভাবলেই আজ আমার কেমন আতঙ্ক হয়। মা বলল, তুমি যখন বলছো বৌমা, তখন এ নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়ে বসেছে। মা আমাকে জানতে চাইলো, সত্যি করে বল, তুই কোনো মেয়ের পাল্লায় পড়েছিস? বউ জানতে চাইলো, মেয়েটি কি তোমাদের অফিসে কাজ করে? মা জানতে চাইলো, নাকি ফ্ল্যাট বাড়ির কোনো মেয়ে, 5 তলার অর্চনা বলে ওই মেয়েটার সঙ্গে নয় তো? তুই তার পাল্লায় পড়েছিস? বউ বলল, হাতে পড়ে আমি কি এখনই অর্চনাকে ডেকে পাঠাবো? এবার আর চুপ থাকা যায় না, অর্চনা এলেই একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাই ক্ষিপ্ত হয়ে বললাম, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে, কি চাও তোমরা? আমি কি বাড়ি থেকে চলে যাব নাকি আত্মহত্যা করব? ঘরে বসে একটা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারবো না? আমার কথাই দুজনে তখন শান্ত। মা বলল, আজকে ওকে ছেড়ে দাও বৌমা, আরো 2 দিন দেখি। বউ বলল, তাই দেখা যাক। আমি বললাম, দেখে কি করবে? মা বলল, যদি দেখি বাড়ি ফিরে আবার রবীন্দ্রসঙ্গীত গাইছিস, তাহলে ডাক্তার ডাকবো। বউ বলল, ডাক্তার না, আমি থানায় খবর দেবো। আমি থানার নাম শুনে তখন ভয় পেয়ে গিয়েছি। ঠিক করলাম, ঘরে ফিরে আর কোনোদিন রবীন্দ্রসঙ্গীত বা আধুনিক গানের গান গাইবো না। যদি গান গাইতে হয় তার শ্যামা সঙ্গীত গাইবো, তাহলে আমার বউ বা মায়ের কিছু বলার থাকবে না। তবে ঘরের বাইরে গান গাইতে পারি, গাইতেও কোনো অসুবিধা নেই। তাই বলে অফিসে গান গাওয়া চলবে না। তবু পরের দিন অফিসে হঠাৎ গান এসে গেল, নিজেকে আর সামলাতে পারলাম না। খুব নিচু গলায় ভুল সুরে গাইতে লাগলাম, আমারও পরানো যাহা চায়। আর ঠিক তখনই দিশা ঘরে ঢুকলো। আমার গান শুনে দিশা তখন হেসে পাগল। কি ব্যাপার দীনেশ বাবু, অফিসের মধ্যে গান, কারো প্রেমে পড়েছেন নাকি? আমি গান থামিয়ে বললাম, হ্যাঁ। জানতে পারি কার প্রেমে পড়েছেন? ইয়ার্কির ছলে বললাম, আপনার। সে আমার সৌভাগ্য, বলে দিশা বলল, একটা কথা বলতে এসেছিলাম। কৌতূহলী হয়ে জানতে চাইলাম, কি কথা? আমার দ্বারা লেখাটা হবে না, আপনি অন্য কাউকে বলুন। সে তো বলতেই পারে, কিন্তু আপনি লিখতে পারবেন না কেন? লেখার ক্ষমতা আমার নেই। কি করে বুঝলেন? কাল বাড়িতে লিখতে বসেছিলাম, কিন্তু একটা লাইনও মাথায় এলো না। তাহলে থাক,
দেখি অন্য কাউকে দিয়ে প্রবন্ধটা লেখানো যায় কিনা। বললাম ঠিক আছে, আপনি এখন আসুন। দিশা চমকে উঠে বলল, আসবো মানে? আমার সঙ্গে একটু গল্প করতে এলাম। বললাম, গল্প করার সময় আমার নেই, আমি এখন খুবই ব্যস্ত। ব্যস্ত কোথায়, আপনি তো গান গাইছিলেন। আমি যদি এখনই কথাটা সম্পাদককে গিয়ে বলি, তাহলে আপনার কি অবস্থা হবে বুঝতে পারছেন তো। আমি ভীতু মানুষ, তাই ভয় পেয়ে গেলাম। না না, এ কথা বলতে যাবেন না। দিশা বলল, বলবো না যদি আপনি আমার সাথে কথা বলেন। আপনার কথা আমাকে শুনতে হবে কেন? শুনতে আপনি বাধ্য, কারণ এই পত্রিকার মালিক আমার মেসোমশাই হন। আমি প্রায় আটকে উঠলাম, তাই নাকি? দিশা বলল, হ্যাঁ। ঘর থেকে বলে বেরিয়ে গেল। তিশার মেসোমশাই আমাদের পত্রিকার মালিক, এটা জানার পর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। বুঝতে পারলাম এবার দিশা যা বলবে তাই আমাকে শুনতে হবে, না বলার উপায় নেই। তাই বাড়ি এসে ভুল করে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। বল মা তারা, দাঁড়াই কোথায়। সঙ্গে সঙ্গে বউ আর মা ছুটে এলো। বউ জানতে চাইলো, কি ব্যাপার, আজ আবার শ্যামা সঙ্গীত? আমি বললাম, তোমাদের জ্বালায় গান গাইতে পারবো না। মা বলল, ওর মতি গতি ভালো ঠেকছে না, একটা ভালো ডাক্তার দেখাও বৌমা। তাই দেখাতে হবে বলে বউ চলে গেল। মাও আর কথা না বলে চলে গেল। আমি গান থামিয়ে চুপ করে বসে রইলাম। বসে বসে ভাবতে লাগলাম, ভবিষ্যৎ আমার সামনে কি বিপদ আনতে পারে। তৃষাকে ভালো লাগার ফলে যে এমন সমস্যা হবে তা যে কে জানতো। এখন আর কিছুই করার নেই, তৃষা যা বলবে তাই শুনতে হবে। এই বয়সে আমি চাকরি খোয়াতে চাই না। পরের দিন অফিসে ঢুকে সবে কাজে বসেছি, এমন সময় দিশা ঘরে ঢুকে বলল, আজ দুটোই সিনেমার টিকিট কেটে রেখেছি, আমার সঙ্গে যেতে হবে। কখন? সন্ধ্যাবেলায়। কিন্তু বউ জানতে পারলে কি হবে, বড়জোর দিবস, তার বেশি কিছু তো নয়। সম্ভব নয়। খুব সম্ভব। মনে রাখবেন, আপনি ঘরে বদ্ধ পুরুষ, কিন্তু বাইরে মুক্ত পুরুষ। আপনি বাইরে যা খুশি করতে পারেন। আমার স্বামী আমার কাছে বাধা দিতে এসেছিল, আমি ডিভোর্স করে দিয়েছি। আপনি ডিভোর্সি? হ্যাঁ, দুদিন পরে আপনিও ডিভোর্সি হবেন, ক্ষতি কি? আমি বিস্মিত হয়ে দিশার মুখের দিকে তাকিয়ে রইলাম। এবার আমার কি হবে? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন কি